তো আমরা কি করব আজকে? হুম, আমরা আগের দিন মোটামুটি সমস্ত কিছুই পড়ে ফেলেছি। আমরা এই ইলেকট্রোস্ট্যাট বা তড়িৎক্ষেত্র চ্যাপ্টারটা একটু স্পিডে পড়াচ্ছি, তার কারণ হচ্ছে যে না, সরি, একটু ডিটেলসে পড়াচ্ছি, তার কারণ হচ্ছে যে এটা একটা নতুন চ্যাপ্টার। আর তোদের অসুবিধা হতে পারে কারণ নতুন কনসেপ্ট আছে, ঠিক আছে? তো আচ্ছা, প্রথমে তো তোরা বল, তোদেরকে আমি কাজ দিয়েছিলাম, কি কাজ দিয়েছিলাম? অদৃশ, অদৃশ, ভুলে গেছি ম্যাম কি কাজ ছিল, হয়নি। সৌমদীপ্ত, আমারও হয়। তাহলে আমারও লব। হয়নি। ও, আমি তো টুপাইকে জিজ্ঞাসাই করিনি, ও আগের থেকে বলে দিল। রক্তিম আমারও হয়নি। আর বাকি জন তো ক্লাসেই জয়েন হচ্ছে না আনন্দে। ওকে ওকে, অনেক স্টিকারের বন্যায়, সরি ইমোজির বন্যা বয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি নেক্সট দিন যেদিন অফলাইনে করাবো সেদিন কিন্তু আমার কাজগুলো যাই, ঠিক আছে? অনলাইনে তোরা করছিস না, বেঁচে যাচ্ছিস। লেটস স্টার্ট। আমরা তাহলে কি কি মোটামুটি করেছি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটায়? আমরা সমস্ত কিছু কিন্তু টাইপ 1, টাইপ 2, টাইপ 3 করে সমস্ত কিছুর অঙ্ক করেছি। কি কি করেছি? প্রথমত কি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটায়? কুলম্ব বল F সমান 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার। দুটো যদি চার্জ থাকে Q1 আর Q2, তাহলে এ এর প্রতি একটা বল প্রয়োগ করবে, অথবা এই 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 চার্জটা এর জন্য একটা বল বল ক্রিয়া করতে পারে। মানে Q1 চার্জের জন্য Q1 চার্জের জন্য Q2 এর উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করতে পারে, অথবা Q2 চার্জের জন্য Q1 এর উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করতে পারে, তাই তো? তো সেটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি? সেটা হচ্ছে যে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার স্পিডে। তারপর আমি কি বলেছিলাম? যদি একটা চার্জ থাকে তার জন্য আর একটা জায়গায় কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র থাকবে। তড়িৎ ক্ষেত্র মানে কি? সেই চার্জটার প্রভাব কত দূর পর্যন্ত বিস্তৃত, কতটা ক্ষেত্র জুড়ে বিস্তৃত, সেই ক্ষেত্রটুকুকে কি বলা হয়? তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রটা আমি আরেকবারও কি বলেছিলাম? পার ইউনিট চার্জ, মানে পার ইউনিট চার্জের জন্য যে ফোর্সটা ক্রিয়া করে দুটো চার্জের মধ্যে, সেটাই হচ্ছে, দুটো চার্জের জন্য না, একটা চার্জের জন্য কোনো একটা পয়েন্ট চার্জের উপর যে বল ক্রিয়া করে সেটাকেই তড়িৎ ক্ষেত্র বলা হয়েছিল। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র হচ্ছে মানে ডিস্টেন্স, কত দূর অব্দি হবে, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে সেই ভ্যালুটা, ঠিক আছে? তাহলে ই সমান কি হয়েছিল? ই সমান Q1 এর জন্য এই বিন্দুটায় কতটা, এই বিন্দুটায় Q1 এর জন্য এই বিন্দুটায় যদি একটা একক চার্জ রাখা হয়, সেই একক আধানের উপর কতটা বল প্রয়োগ হবে সেটাই কি ছিল? তড়িৎ ক্ষেত্র। তার মানে Q1 এর জন্য মানে কি তড়িৎ ক্ষেত্র সবসময় এই Q1 যে উৎস চার্জ, এটাকে নিয়ে কাজ হবে। এখানে যাই চার্জ থাকুক না কেন সেটাকে আমাদেরকে একক ধরে নিতে হবে, এটাকে নিয়ে কোনো কাজ নয়। তাই এইটাকে বিন্দু ধরে এই বিন্দুতে এই Q1 চার্জের জন্য কত তড়িৎ ক্ষেত্র, আমি একই জিনিস 50 বার বলে যাই, 1/4πε0 Q1 বাই আর স্কয়ার। ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখতে পেলি এই যে ফোর্স, ফোর্স এটা ইউনিট চার্জের জন্য যে ফোর্সটা, মানে Q2 দিয়ে যদি ভাগ করে দিই, সেখানে Q1 এর জন্য Q2 এর উপর ফোর্স হচ্ছে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার। এবং ইউনিট চার্জের জন্য, মানে এই Q1 চার্জের জন্য এখানে যদি একটা ইউনিট চার্জ রাখা হয় তাহলে এই ইউনিট চার্জের উপর যত বল প্রয়োগ হবে সেটাকে Q2 দিয়ে ভাগ করলে তুই কি পেয়ে যাবি? তড়িৎ ক্ষেত্র। তারপর আরবার কি পড়েছিলাম? 5 মিনিট একটা ফুল রিভিশন দিচ্ছি। তারপর আর একটা কি পড়েছিলাম? প্লাস কিউ মাইনাস কিউ, সমপরিমাণ কিন্তু বিপরীত আহ আধান যদি দুদিকে থাকে তাহলে কি তৈরি হয়? কি তৈরি হয়? মাইকটা অন কর ডাইপোল। এবার। কি তৈরি হয়? ডাইপোল। ডাইপোল। আর ডাইপোলের ভ্যালু কত? ইয়ে বলবি, 2 পাই। 2 পাই। হ্যাঁ, ডাইপোলের ভ্যালু কত? এক। ডাইপোলের ভ্যালু 1? তাহলে কি ছিল? আমি আগের দিন তোকে বললাম এত ভালো করে পড়তে। অদৃশ, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত? ফর্মুলাটা কি ছিল? ওই বই খুলছে। সৌমদিত্য, P is equal to QL.
এই জিনিসটা আমি তোদের এই তড়িৎ ক্ষেত্রটা 4টে ক্লাসে শেষ করেছি এবং 4টে ক্লাসে আমি এই রিভিশনটা দিয়েছি। ঠিক আছে? অফলাইন গুলোর কোনো প্রমাণ নেই, কিন্তু অনলাইন গুলোর প্রমাণ আছে। আমি এই 4টে ক্লাসে তোদের এই টোটাল রিভিশন দিয়েছি। তারপর কি ছিল? এই যে তড়িৎ দ্বিমেরু, এটা যে সিস্টেম প্লাস কিউ আর মাইনাস কিউর জন্য যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র থাকবে নিশ্চয়ই। তাহলে সেই তড়িৎ ক্ষেত্র ভ্যালু কত হবে? কি ছিল ফর্মুলাটা? E সমান 1/4πε0 p/r³ √3 cos স্কয়ার থিটা প্লাস 1, তাই তো? তাহলে যদি বলেছিলাম যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রি মানে এই জায়গাটায়, এই জায়গাটা মানে কি? এই জায়গাটা মানে কি 90 ডিগ্রি? 90 ডিগ্রি মানে কি cos 90 ডিগ্রি মানে 0। তাহলে টোটালি এই জায়গাটায় যদি একটা ডাইপোলের জন্য বা একটা তড়িৎ দ্বিমেরুর জন্য কত তড়িৎ ক্ষেত্র হবে? 1/4πε0 E পারপেন্ডিকুলার যদি বলি একটা পয়েন্টে 1/4πε0 কি রে? cos স্কয়ার থিটা কি হয়ে যাবে? cos স্কয়ার 90 ডিগ্রি মানে 0। তাহলে এই হবে p/r³। আর অক্ষের উপর, যে কোনো অক্ষের উপর মানে কি অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সেটা যদি হয় তাহলে অক্ষের উপর কি হবে? অক্ষের উপর কোনো একটা পয়েন্টে 1/4πε0 cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে 2p/r³, রাইট রক্তিম? রক্তিম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হুম 2π। হুম, প্লিজ মাইক অন কর। মনে হ্যাঁ বলো। পড়েছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে? হ্যাঁ, কোথায় ছিলি তুই? এখানেই আছি। মানে তুই কি আউট? ঠিক আছে। আচ্ছা, চল এবার লেটস গো। এবার কি হবে? এবার একটা নতুন কনসেপ্ট, তারপরে আর একটা নতুন কনসেপ্ট পড়েছি। সেই নতুন কনসেপ্টটা হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে? তড়িৎ ফ্লাক্স মানে কি ছিল? তড়িৎ ফ্লাক্স পজিটিভ থেকে স্পিডে বোঝাচ্ছি, মানে পুরো থিওরিটা আমি আর বলতে পারবো না। তড়িৎ ফ্লাক্স কোন দিক থেকে কোন দিকে যায়? রক্তিম? প্লাস থেকে মাইনাস দিকে। হ্যাঁ, কারেক্ট। আর তড়িৎ দ্বিমেরুর ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে? মাইনাস থেকে প্লাসে। মাইনাস থেকে প্লাসে। নাইস, পড়াশোনা করছে। প্লাস থেকে মাইনাসে, তাই তো? তাহলে যদি এটা প্লাস চার্জ রাখি, তাহলে যদি তড়িৎ ফ্লাক্স আঁকি, এটা কি হবে? বাইরে আউটার ডিরেকশন মাইনাস চার্জ রাখলে যদি তড়িৎ ফ্লাক্স আঁকি তাহলে ইনওয়ার্ড ডিরেকশন প্লাস মাইনাস, যদি দুটো চার্জ একসাথে থাকে তাহলে এই দিক থেকে এদিকে যাবে। এবং তড়িৎ ফ্লাক্সের করেসপন্ডিং যে কোনো বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা কি নির্দেশ করে? ওই জায়গায় তড়িৎ ক্ষেত্র, বা ওই জায়গায় যদি তুই একক একটা আধান রাখিস তাহলে সেই একক আধানের উপর এই চার্জগুলোর জন্য যে বলটা ক্রিয়া করবে, তাই তো? সেটা। আর তড়িৎ বলরেখা কখনো কাউকে ক্রস করতে পারে না, কারণ একই জায়গায় দুটো তড়িৎ ক্ষেত্র হবে না। আর একটা কি, যেখানে ঘন ফ্লাক্স সেখানে কি বেশি? 2π। হ্যাঁ, কি? যেখানে ঘন ফ্লাক্স 2π আর অদৃশ দুজন মিলে কম্পিটিশন করে বল, সেখানে কি তড়িৎ বেশি হয়? বলরেখার সংখ্যা বেশি। অদিস বল। কি? কার সংখ্যা বেশি? তড়িৎ বলরেখার সংখ্যা বেশি। হ্যাঁ, ওটাই তো বলছি, যেখানে তড়িৎ বলরেখার সংখ্যা বেশি সেখানে কি বেশি? তড়িৎ ক্ষেত্র বেশি তো। হ্যাঁ, হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র আর যেখানে তড়িৎ ক্ষেত্রের পরিমাণ কম সেখানে কম, কম। কম। বলরেখার সংখ্যা। হুম, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এরপর আমরা এগোবো। তড়িৎ ফ্লাক্সের কয়েকটা ফর্মুলা ছিল। কি ছিল তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা? E ডট ds ইকুয়ালস টু ফাই ছিল। আর একটা কি বলেছিল? গাউসের সূত্র অনুসারে কোনো যদি বদ্ধ তল থাকে এবং সেখানে যদি চার্জ কিউ থাকে তাহলে সেখানে তড়িৎ ফ্লাক্স হবে সেই সেই তল দ্বারা আবদ্ধ সমস্ত চার্জ বাই ইপসাইনল, তার তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এটা ছিল। তাহলে কি ছিল? ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই ইপসাইনল। এইগুলো ফর্মুলা আমাদের কাছে রয়েছে। আর এই ফর্মুলাটা থেকে আমরা কি বুঝেছিলাম? যদি এটা একটা পাত্র হয়, হ্যাঁ, তাহলে এইদিকে যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে ফ্লাক্স কোন দিকে থাকবে এবং কোন দিকে থাকবে না? সৌম্যদীপ্ত আর রক্তিম দুজন মিলে বল। সৌম্যদীপ্ত বল যে কোন দিকে থাকবে না, তাহলে তো রক্তিমের ক্ষেত্রে সহজ হয়ে যাবে যে কোন দিকে থাকবে না। তাই দুজন মিলে কম্পিটিশন করে মাইক একসাথে অন করে বল যে কোন দিকে থাকবে কোন দিকে থাকবে না।
হ্যালো, কোন দিকে থাকবে? ফ্লাক্স। তো উপর দিকে তো। উপর দিকে কেন হচ্ছে? ই ডট ডিএস মানে কি? ই ডিএস কস থিটা। cos থিটা, তাহলে হ্যাঁ। ডিএস এর ডিরেকশন কোন দিকে? সবসময় এইদিকে যদি তোর এরিয়া হয় তাহলে এরিয়া ভেক্টর কোনটা? ডিএস এইদিকে ডিরেকশন। তাহলে যে ই এর সাথে ডিএস এর সাথে অ্যাঙ্গেল কত হচ্ছে? 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি কি হচ্ছে? cos 0 ডিগ্রি মানে 1। তাহলে ইডিএস এখানে থাকবে, তাই তো? এখানে ফ্লাক্স থাকবে আর এই হ্যাঁ, জায়গাটায় পারপেন্ডিকুলার যদি হয় তাহলে ই এর সাথে পারপেন্ডিকুলার হলে ই ডি কস 90 ডিগ্রি, তার মানে কি হবে? 0। 0 হয়ে যাবে। তাহলে রক্তিম ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইগুলো হলো। হ্যাঁ, তারপরে আরো কয়েকটা জিনিস ছিল খুবই সিম্পল সিম্পল। সেই গাউসের উপপাদ্য দিয়ে আমি ঘনকের সবকটা টাইপের অঙ্কগুলো করিয়েছিলাম, যে ঘনকের মাঝে চার্জ থাকলে চারদিকে কি হয়, তড়িৎ ক্ষেত্র। ঘনকের শীর্ষবিন্দুতে চার্জ থাকলে তড়িৎ ক্ষেত্র কি হয়, এবং প্রত্যেকটা তল দিয়ে তড়িৎ ক্ষেত্র কি কি হয়, এগুলো সব মনে আছে? সমস্ত কিছু ক্লিয়ার। আর তার মধ্যে আরেকটা আমি রিভিশন করছি, সেটা হচ্ছে যে সেই ছিল যে তোর শীট, এই শীট মানে পাতলা পাতের জন্য তড়িৎ ক্ষেত্র কত হয়েছিল? সিগমা বাই 2 ইপসিলন 0 যে কোনো একদিকে, আর একদিকে দুদিকে হচ্ছে সিগমা বাই 2 ইপসিলন 0 করে। আর যে কোনো পরিবাহীর বাইরে জাস্ট গায়ে আমাদের তড়িৎ ক্ষেত্র কি ছিল? কি ছিল রে? সিগমা বাই ইপসিলন। সিগমাটা কি ছিল? আধান ঘনত্ব। তাহলে আমাকে বল, সবাই বল, যে পারবি সে বল, যে আমি দুটো জায়গা আঁকছি, দুটো পরিবাহী আঁকছি, ঠিক আছে? একটা এটা আর একটা এটা, ঠিক আছে? পরিবাহীর আকারের উপর তো নির্ভর করে না এই যে সিগমা বাই ইপসিলন হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র। পরিবাহীর আকারের উপর তো নির্ভর করে না, তাই না? তাহলে তোরা আমাকে বল যে মানে পরিবাহীর আকারের উপর নির্ভর করে না বলতে ইন সেন্স আমরা সেই বলছিলাম না যে একটা গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র কি হয় 1/4 ইপসিলন 0 কিউ বাই আর স্কয়ার, সেখানে আরটার সাথে সাথে ভ্যারি করে। তো এক্ষেত্রে কি সত্যি পরিবাহীর আকারের উপর নির্ভর করবে না? ধর এটা একটা ত্রিভুজ নিলি আর এটা একটা গোল নিলি, তাহলে আমি যদি বলি যে এর এই জায়গায় আর এরও এই জায়গায় যদি আমি বলি যে তড়িৎ ক্ষেত্র কত, তাহলে কার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বেশি হবে দেখে বলতো? দেখে বল। হ্যাঁ আরেকবার বলুন কোশ্চেনটা। যদি দেখ আমরা কি জানি যে আহিত পরিবাহীর নিকটবর্তী যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ই সমান সিগমা বাই ইপসিলন। ঠিক আছে? এটা এটা সেই আমাদের ছিল না, বৃত্ত ছিল, যেমন বৃত্তর জন্য কি ছিল, জাস্ট বাইরে ডিস্টেন্সটা নির্ভর করছিল। আর যদি আর দূরত্বে আমরা মেজার করি তড়িৎ ক্ষেত্র, এটা যদি ধর আহিত বৃত্ত হয়, ঠিক আছে, এই আহিত গোলক হয়, হ্যাঁ, তাহলে এর থেকে আর দূরত্বে আমাদের তড়িৎ ক্ষেত্র কত ছিল? 1/4 ইপসিলন কিউ বাই আর স্কয়ার। ইপসিলন বা ইপসিলন 0, ঠিক আছে, আমি যদি বায়ুর মাধ্যমে বলি। কিন্তু ব্যাপারটা যেটা আর এর উপর নির্ভর করছিল, ডিস্টেন্স এর উপর নির্ভর করছিল। এবার আমি যদি বলি যে এখানে পরিবাহী, ধর এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা গোলক, দেখ এখানে যে একটা কনস্ট্যান্ট তড়িৎ ক্ষেত্র, এখানে দেখ এটা কিন্তু কনস্ট্যান্ট তড়িৎ ক্ষেত্র নয়। তুই এই আরটাকে যত বাড়াবি করাবি এই তড়িৎ ক্ষেত্রটা চেঞ্জ হবে, ঠিক আছে? কিন্তু তুই দেখ এখানে যে কোনো পরিবাহীর উপরে, জাস্ট উপরে আমাদের একটা ফর্মুলা দেওয়া ছিল যে কোনো তড়িৎ পরিবাহীর আহিত পরিবাহীর নিকটবর্তী যে কোনো বিন্দুতে তড়িৎ তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে সিগমা বাই ইপসিলন, ঠিক আছে? তো এবার আমি তোদেরকে জিজ্ঞাসা করছি যে এখানে আমাদের কাছে দুটো পরিবাহী আছে, একটা ত্রিভুজ আর একটা গোলক। তার নিকট, এই ত্রিভুজের নিকট এই বিন্দু আর গোলকের নিকট এই বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে তোরা কি দেখে বলতে পারবি যে কার তড়িৎ ক্ষেত্র বেশি হবে? যদি একই আধান দিয়ে থাকিস তো প্রত্যেকটা একেও তুই একই আধান দিয়েছিস কিউ পরিমাণ, আর একেও দিয়েছিস তুই একই আধান, ঠিক আছে, কিউ পরিমাণ। যদি দুটোকেই তোরা কিউ পরিমাণ আধান দিস, তাহলে কার
কার উপর এই বিন্দুটায়, এই দুটো বিন্দুর মধ্যে কার হচ্ছে তোর তড়িৎ ক্ষেত্র বেশি হবে, এটা কি দেখে বলতে পারবি? ত্রিভুজটা হুম, কেন হলো বলতো? ত্রিভুজটা কেন হলো আটটা বলতো? কি বেশি? কি আটটা, আটটার উপর ডিপেন্ড করছে, কি বেশি? মানে আটটার উপর ডিপেন্ড করছে। না তো, এখানে তো সিগমা বাই ইপসিলন, এখানে আর কোথায় আছে? আচ্ছা, তাহলে আর কিন্তু আছে। সিগমার উপর। যদি এটা গোলক হতো তাহলে সিগমা কিন্তু কি ছিল, কিউ বাই 4 পাই r স্কয়ার, হুম, তাই তো? হ্যাঁ। সিগমাটা আর একবার মনে পড়ছে, এটা কিন্তু তলমাত্রিক ঘনত্ব। যদি এটা তলমাত্রিক ঘনত্ব হয় তাহলে এই দুটো জায়গায় যদি তুই সেম চার্জ দিস, এর উপরে কিউ পরিমাণ চার্জ আছে আর এর উপরেও কিউ পরিমাণ চার্জ আছে, তুই যদি সেম চার্জ দিস তাহলে কার এই পয়েন্টে বেশি তলমাত্রিক ঘনত্ব হবে? ম্যাম, ত্রিভুজের উপর দিকটা সুচালো টাইপের হওয়ায় মানে তলমাত্রিক আধানের ঘনত্বটা বেশি হওয়ার একদম। কারণে চার্জটা হ্যাঁ বেশি হ্যাঁ হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে তলমাত্রিক আধান বেশি হবে, এটা পড়লাম তো আমরা, এরম ভাবে থাকে, হুম তাই তো? হুম। বুঝতে পেরেছিস? এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে নেক্সট চল আমরা কয়েকটা অঙ্কেতে যাই, অঙ্ক গিয়ে এই চ্যাপ্টারটাকে আমরা পুরোপুরি ভাবে টাটা বাই বাই করব। কয়েকটা অঙ্ক, ঠিক আছে, আমি একটা অঙ্ক দিচ্ছি, চল। 1 নম্বর, এই অঙ্কগুলো কিন্তু বইয়ের অঙ্ক, আমি একটু অন্যভাবে সাজিয়ে দিচ্ছি যাতে তোদের ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। একটা বর্গক্ষেত্র আছে, না বর্গক্ষেত্র নেই, তুই ধর একটা বর্গক্ষেত্রের 4টে কোণে চারটে চার্জ রেখেছিস, কিরাম চার্জ? -2 ইন্টু 10⁻⁻6 কুলম। ওহো, ঠিক আছে, আচ্ছা। তারপরে -3 ইন্টু 10⁻⁻6 কুলম, ঠিক আছে। আর একটা রাখলি উম উম -5, তাহলে হ্যাঁ, +4 ইন্টু 10⁻⁻6 কুলম +1 ইন্টু 10⁻⁻6 কুলম। তুই একটা বর্গক্ষেত্রে 4টে প্রান্তে এরকম 4টে চার্জ রেখেছিস, Q1 Q2 Q3 Q4। এই ধর এর বাহুর দৈর্ঘ্য ধর 5 সেন্টিমিটার করে, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এবার সেটাকে তোরা একটা উম গোলকের মধ্যে রেখেছিস, ঠিক আছে। এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই গোলকের ধর রেডিয়াস, এটাকে ধর আহ এটাকে, আচ্ছা ঠিক আছে, এটা ধর সেন্টার, ঠিক আছে। এটা ধর বৃত্তটার কেন্দ্র ধরে নে, ঠিক আছে, আমি খুব বাজে আঁকি, এটাকে ধরে নে যে বৃত্তটার কেন্দ্র, ধর হ্যাঁ, এটা বৃত্তটার কেন্দ্র। তাহলে এবং এর রেডিয়াস হচ্ছে, বৃত্তটার রেডিয়াস হচ্ছে যে 20 সেন্টিমিটার। আর এই যে চৌকো যে বক্সটা রেখেছিস তার চারিদিকে 4টে কোণে যে বক্স না মানে চতুর্ভুজ রেখেছিস, তার 4টে কোণে যে 4টে আধান রেখেছিস, তার তার বাহু হচ্ছে যে 5 সেন্টিমিটার। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই গোলীয় তল দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স কত? ক্যালকুলেট কর, যার হয়ে যাবে হাত তুলবি। ক্যালকুলেট কর।
করছিস? স্টিকারই দে। ওকে। কি করে বার করবি? সমাদিত্য, রক্তিম, ম্যাম বুঝতে পারছি অদৃশ, না এটা। অদৃশ, ম্যাম এটা একবার বলে দিন, বুঝতে পারছি। সমাদিত্য, বলেই দে ম্যাম। টুপাই। বই যখন বলে দিতে বলছে বলেই দাও। কেন তুই তুই পারছিস চেষ্টা না? কর না। হুম, সেটাই। গাউসের সূত্রে কি বলেছিল? তড়িৎ ফ্লাক্স কি হয়? কোনো তলের মধ্যে যত টোটাল চার্জ আছে সেই চার্জ বাই ইপসাইনল, মানে সেই চার্জের 1/ইপসাইনল গুণ হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তাহলে ফাই ইকুয়ালস টু কি ছিল? Q/ইপসাইনল। এখনো বলে দেবো? এই গোলীয় তলের মধ্যে কত চার্জ আছে আগে সেটা যোগ কর। করলি? 10⁻⁻3। কত? শ্রী কত? কত? -2 -3 +4 +1 সব যোগ করলে কি হয়? 0। Zero, -5 হ্যাঁ। × 10⁻⁻6 আর 5 × 10⁻⁻6 এই দুটো যোগ করলে কি হয়? তোরাও যে নাম্বারটা পেলি সেটাই হয়। শূন্য। তাই তো? তাহলে তড়িৎ ফ্লাক্স কত হবে? শূন্য। 0/ইপসাইনল 0 বা ফাই শূন্য। ইকুয়ালস টু 0। তাই তো? ঠিক আছে, নেক্সট অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট অঙ্ক হচ্ছে একটা সিলিন্ডারের অঙ্ক। ঠিক আছে? এই সিলিন্ডারের মাঝে কিউ চার্জ আছে। ঠিক আছে? এবার তোকে বলে দিয়েছে তিনটে তল, এ, বি, সি। ঠিক আছে? আচ্ছা, এ, বি, সি। আর এটা হচ্ছে যে যেহেতু একটা বক্রতল, এর বক্রতলটা সি দিয়ে সূচিত হচ্ছে। ঠিক আছে? সিটা মানে এই নয় যে শুধু উপরটা, এটা মানে পুরো এই রাউন্ডটা। এই বক্রতলটা হচ্ছে তোর সি, আর দুদিকে দুটো হচ্ছে যে তোর এ আর বি। ঠিক আছে? বুঝতে পারছিস তো? মানে এটা হচ্ছে যে সি। ঠিক আছে? আর এইগুলো হচ্ছে যে আহ, এইগুলো হচ্ছে যে এ আর বি। ওকে? হ্যাঁ। এবার তোকে বলে দিয়েছে যে ফাই অফ সি মানে বক্রতল থেকে তোর যে পরিমাণ তড়িৎ ফ্লাক্স বেরোচ্ছে সেই তড়িৎ ফ্লাক্সটার ভ্যালু হচ্ছে ফাই। বলে দিয়েছে। এবার তোর প্রশ্নটা কি করেছে যে এই যে এ এ তল থেকে কতটা ফ্লাক্স বেরোচ্ছে বা ফাই এ সমান কত? একটু ভেবে দেখ পারবি কিনা, একটু স্পিডে ভাববি। আমার 4 মিনিট সময়। ঠিক আছে? চল।
আমাকে তো ফার্স্টে তোরা বল যে এই টোটাল সিলিন্ডারটা থেকে কতটা ফ্লাক্স বেরোচ্ছে, টোটাল সিলিন্ডারটা থেকে কতটা ফ্লাক্স বেরোচ্ছে, এটা ফার্স্ট আমাকে বল। অদৃশ, রক্তিম, সৌম্যদীপ্ত, টুপাই। দেখ, ফ্লাক্স বললেই তোরা সবসময় মাথায় ভাববে যে যে জায়গাটা বা যে এরিয়াটা দ্বারা আমি সীমাবদ্ধ করেছি যতটা চার্জকে, সেই এরিয়াটা থেকে আমরা কত ফ্লাক্স বেরোচ্ছে সেটা যদি জানতে চাই, তাহলে সেই এরিয়াটা কতটা চার্জকে সীমাবদ্ধ করে আছে বা কতটা চার্জ ওর মধ্যে বদ্ধ, সেই চার্জ বাই ইপসিলন। তাহলে এখানে তোরা বল ফার্স্টে যে এর মধ্যে যদি কিউ চার্জ থাকে, তাহলে এই টোটাল সিলিন্ডারটা দিয়ে কত পরিমাণ, যদি এটা বায়ু মাধ্যমে থাকে তাহলে ধর মাধ্যমে তড়িৎভেদ্যতা ইপসিলন 0, তাহলে এটা টোটাল সিলিন্ডারটা দিয়ে, আমি বলছি না শুধুমাত্র এই বক্রতলটা দিয়ে বা এই দিকের তলটা দিয়ে বা এই দিকের তলটা দিয়ে, আমি বলছি টোটাল সিলিন্ডারটা দিয়ে কত ফ্লাক্স বেরোচ্ছে। কাউশিক সূত্র কি বলেছিল? যে কোনো বজ্রপাতে যতটা যতটা আধান আবদ্ধ থাকে সেই আবদ্ধ আধান বাই টোটাল আধান বাই ইপসিলন, সেই মাধ্যমে তড়িৎভেদ্যতা। তাহলে আমাকে এটা বল, বল অদৃশ, এটা বল যে এই টোটাল সিলিন্ডারটার মাধ্যমে তার প্রত্যেকটা বক্রতলের দিয়ে কতটা ফ্লাক্স বেরোচ্ছে, কতটা চার্জ সীমাবদ্ধ আছে অদৃশ এর মধ্যে, যদি এখানে কিউ চার্জ থাকে। বল, ভয় পাচ্ছিস কেন? যে যা আমি মুখ খুলবো না বাবা। ঠিক আছে, সৌম্যদীপ্ত বল। কিউ পরিমাণ চার্জ আছে তো। তাহলে ফ্লাক্স কতটা হবে টোটাল সিলিন্ডারটা দিয়ে? কিউ বাই এপসাইলন 0। হ্যাঁ, তো এটাই তো ভয় পাওয়ার কি আছে তোদের বলার, কিউ বাই এপসিলন 0। তোরা বুঝে শুনে কথা বলছিস, রেকর্ড হবে বলে। ঠিক আছে, কিউ বাই এপসিলন 0, তাই তো? তোদের যা কিছু প্রশ্ন কিন্তু বলবি। তাহলে এবার আমাকে বল টোটাল যে ফাইটা, সেই ফাইটা মানে কি? ফাই অফ এ প্লাস ফাই অফ বি প্লাস ফাই অফ সি। এই অঙ্কটা বইতে করে দেওয়া আছে। তাহলে কি হবে? ফাই অফ এ, ফাই অফ বি, ফাই অফ সি। এবার তোকে ফাই অফ সি কি বলে দিয়েছে? ফাই, সরি এটা ফাই টোটাল লিখছে। ফাই টোটাল সমান ফাই অফ এ প্লাস ফাই অফ বি প্লাস ফাই অফ সিটা কি বলেছে? ফাই। ঠিক আছে, এবার দেখ ফাই অফ এ দিয়ে যা হবে আর ফাই অফ বি দিয়ে তাই হবে, সেম। তাহলে ফাই অফ এ প্লাস ফাই অফ বি কে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি, বা ফাই টোটাল সমান 2 ফাই অফ এ প্লাস ফাই। অঙ্কটা বইতে করে দেওয়া আছে, এই সেম করে দেওয়া আছে, আমি শুধু বোঝানোর জন্য এটা করলাম। তাহলে তোকে জানতে চাইছে যে এ তল থেকে কতটা ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে কি হবে? 2 ফাই অফ এ সমান ফাই অফ টোটাল মাইনাস ফাই। তাহলে ফাই অফ এ সমান কি হবে? হাফ ইন্টু ফাই অফ টোটাল মাইনাস ফাই। এবার আমরা কি জানি ফাই অফ টোটাল মানে কি? টোটাল কিউ বাই ইপসিলন 0। তাহলে হাফ ইন্টু কিউ বাই ইপসিলন 0 মাইনাস ফাই। বুঝতে পেরেছিস অদৃশ? অদৃশ? হ্যাঁ হ্যাঁ। রক্তিম? হ্যাঁ টুপাই? হ্যাঁ। সৌম্যদীপ্ত? হ্যাঁ। ঠিক আছে, লেটস গো। আচ্ছা, আর একটা বড় প্রশ্ন, সেটাও বইতে করে দেওয়া আছে কিন্তু তোদেরকে বোঝানোর জন্য আমাকে আর একবার করতে হচ্ছে। ধর এরকম একটা উম অর্ধগোলক আছে, ঠিক আছে, ফাঁপা। বাজে হয়েছে, খুব বাজে হয়েছে অঙ্কটা। ঠিক আছে, এই অর্ধগোলকটা আছে,
এবার বলেছে এখানে তড়িৎ ক্ষেত্রটা এই দিক বরাবর, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই এর ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে, মানে সোজা। বুঝতে পেরেছিস? এবার তোদেরকে কি বলেছে, কি বলেছে রে? আচ্ছা, তোদেরকে বলেছে যে এই বক্রতল দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে, ঠিক আছে, এই বক্রতল দিয়ে কতটা ফ্লাক্স যাচ্ছে, এটা তোদের প্রশ্ন ছিল। এবার আমি যদি এই টোটাল বক্রতলটার কথা বলি, এই বক্রতল না, টোটাল এই অর্ধগোলকটার কথা বলি, এই টোটাল অর্ধগোলকটার কথা বলি, তাহলে তোরা আমাকে বল এই টোটাল অর্ধগোলকটা দিয়ে টোটাল ফ্লাক্স কি হবে, কেন হবে, কি হবে আগে বল আমাকে। সবার ফার্স্টে বল যে এর মধ্যে কোনো কি চার্জ আছে, আধান আছে? আধান নেই, জাস্ট একটা তড়িৎ ক্ষেত্র দিয়েছি আমরা, এরকম তড়িৎ ক্ষেত্রটা, ঠিক আছে, এরকম। কিন্তু এই অর্ধগোলকটার মধ্যে কোনো চার্জ নেই, ঠিক আছে, তাহলে এই অর্ধগোলকটার মধ্যে দিয়ে টোটাল যে তড়িৎ ফ্লাক্স, সেই টোটাল যে তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা কি, ফাই সমান এই অর্ধগোলকটার মধ্যে, এক্স্যাক্টলি, অর্ধগোলকটার মধ্যে আবদ্ধ টোটাল চার্জ কিউ টোটাল বাই ইপসিলন, কিউ টোটাল কি হচ্ছে 0, তাহলে হচ্ছে টোটাল ফ্লাক্স 0, ঠিক আছে। এবার টোটাল ফ্লাক্স 0 মানে আম, অনেক কিছু হতে পারে, যে একটা হতে পারে যে ফ্লাক্সের ডিরেকশন দুটো আলাদা আলাদা দিকে আছে, এইদিকে আর এইদিকে, তাহলেও টোটাল 0 হবে, ঠিক আছে, অথবা কোনো ফ্লাক্স নেই তাহলেও 0 হবে। কিন্তু যেহেতু তড়িৎ ক্ষেত্র আছে তাই ফ্লাক্স আছে, কিন্তু তবুও এর মধ্যে যেহেতু টোটাল ফ্লাক্স 0 হবে তাই ফ্লাক্সটা কি আছে, দুটো নিশ্চয়ই ভিন্ন ভিন্ন ডিরেকশনে আছে, তাই তো? এবার তোরা দেখ 90 যে, ডিগ্রিতে হ্যাঁ 90 ডিগ্রিতে আছে। হ্যাঁ, এবার দেখ হুম। যে তোরা এই দিকের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার কোন দিকে শার্প এরিয়া ভেক্টরটা আছে, এই দিকে, হ্যাঁ কি না, এর এরিয়া ভেক্টরটা এইদিকে, ঠিক আছে, তাহলে যদি তড়িৎ ক্ষেত্র এই দিকে থাকে তাহলে ফ্লাক্সের ভ্যালু কি, ই ডট ডিএস, তাহলে ই ডিএস কস থিটা, তাহলে ই এইদিকে আর এরিয়া ভেক্টর এইদিকে, তার মানে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, তাহলে ই ডিএস কস 180 ডিগ্রি, তার মানে কি হবে মাইনাস ই ইন্টু ডিএস, ডিএস মানে কি, যদি আমরা এটা দাও, এই রেডিয়াসটাকে যদি আমরা আর ধরি তাহলে ডিএস মানে কি হবে, মাইনাস ই ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা তাহলে এটা কোন দিকে গেল, এই ক্ষেত্রটা দিয়ে, মানে এইটা, এই দিক দিয়ে কত ফ্লাক্স বেরোচ্ছে, সেটা হচ্ছে মাইনাস ই ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে ফাই ফাই টোটাল মানে আমাদের এই ক্ষেত্রে, আগের ক্ষেত্রে ফাই টোটাল মানে কি ছিল, ফাই টোটাল মানে কি ছিল, ফাই অফ এ প্লাস ফাই অফ বি প্লাস হচ্ছে টোটাল সিলিন্ডারের বক্রতলটা, আর এক্ষেত্রে ফাই টোটাল মানে কি হচ্ছে, টোটাল এই যে নিচের যে বৃত্তটা হচ্ছে এর এর থ্রু দিয়ে যে ফ্লাক্স বেরোচ্ছে সেটা প্লাস হচ্ছে এই বক্রতলটা, রাইট। তাহলে কি হচ্ছে ফাই অফ টোটাল মানে ফ্লাক্স অফ, এটাকে আমি এরম বলছি, ঠিক আছে, প্লাস ফ্লাক্স অফ এরম, এই দুটো থ্রু দিয়ে যেটুকু ফ্লাক্স বেরোচ্ছে সেটা হচ্ছে ফাই অফ টোটাল। বাট আমরা কি জানি যে এর মধ্যে যেহেতু কোনো চার্জ নেই, ফাই অফ টোটাল 0, তাহলে হচ্ছে 0 সমান কি হবে, ফাই অফ এরম, মানে এইটা দিয়ে যেটুকু ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে ওটা কতটা, মাইনাস ই পাই আর স্কোয়ার,
প্লাস ফাই অফ বক্রতল দিয়ে যেটা বেরোচ্ছে। তাহলে ফাই অফ বক্রতল দিয়ে যেটা বেরোচ্ছে সেটা কি হচ্ছে ই বাই আর স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? ঠিক আছে, আগের দিন আমি একটা অঙ্ক করিয়েছিলাম। আর একটা অঙ্ক বলছে যে ঘনকটা আছে, ঠিক আছে, ঘনক আছে। তো ঘনক যদি থাকে, এবার বলেছে তার যে কোনো একটা শীর্ষবিন্দুতে কিউ মানের একটি আধান রেখেছে। তাহলে যদি কিউ মানের আধান রাখে তাহলে এই ঘনকটার মধ্য দিয়ে টোটাল কত ফ্লাক্স যাচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, যদি এইটা হয় তাহলে তোদেরকে কি করতে হবে বলতো? তাহলে এই কিউ আধানটা চারদিকে একটা গাউসীয় তল আঁকতে হবে। তাহলে ওটা আগের দিন গাউসীয় তলটা এমন করেছিলেন ভাবে, দাদা, সেই 35 না কত হয়েছিল ওই হ্যাঁ চারটে হ্যাঁ হ্যাঁ, এটা চারদিক আমি আর চারটে। একবার, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, ওটা পার তল দিয়ে করিয়েছিলাম। এটা হচ্ছে পার ঘনক দিয়ে করাচ্ছে। তাহলে কি হবে, আগের দিনেরটাই ও ঠিকই বলেছে। তাহলে কি হবে, এখানে পার ঘনক দিয়ে হলে একটা যদি কিউ থাকে, এই কিউ চার্জটার চারিদিকে একটা গাউসীয় তল আঁকতে গেলে নিচে দিয়ে এই চার্জটার চারিদিকে দেখ এরকম হবে। তাহলে এখান দিয়ে আর একটা ঘনক আঁকতে হবে। হুম, আচ্ছা, এখান দিয়ে একটা ঘনক আঁকলি, আবার এখান দিয়ে আর একটা ঘনক আঁকতে হবে, আর এখান দিয়ে আর একটা ঘনক আঁকতে হবে। তাহলে এর তলাটা পূর্ণ হলো, তাই তো? তারপর আবার উপর দিয়ে দেখ, এখান দিয়ে একটা ঘনক আঁকতে হবে, আবার এখান দিয়ে একটা ঘনক আঁকতে হবে, আবার এখান দিয়ে একটা ঘনক আঁকতে হবে, তাই তো? মানে তলাটা পূর্ণ হলো চারটে ঘনক দ্বারা, এই বিন্দুটা, তারপরে এই বিন্দুটার উপরটাও পূর্ণ হবে আরো চারটে ঘনক দ্বারা, দিয়ে একটা বড় গাউসীয় তল হবে। সেই গাউসীয় তলটা এই কিউ চার্জটাকে আটটা ঘনক দ্বারা পরিবেষ্টিত করলে তাহলে একটা বড় গাউসীয় তল হবে। তার মানে এই বড় গাউসীয় তল দিয়ে কিউ বাই ইপসিলন পরিমাণ তড়িৎ ফ্লাক্স বেরোচ্ছে। তাহলে যে কোনো একটা ঘনক দিয়ে আহ কতটা পরিমাণ তড়িৎ ফ্লাক্স বেরোচ্ছে, কিউ বাই 8 ইপসিলন। তোরা বুঝতে পেরেছিস কি একটা চার্জকে কিভাবে আটটা দিয়ে ঘন পরিবেষ্টিত করছে, আটটা ঘনক দিয়ে বেশ মানে মানে কভার করছে আর কি। এটা যদি এ হয়, আমি একটুখানি হালকা করে এঁকে দিই। ঠিক আছে, এটার একটা শীর্ষে রাখা হলো। তাহলে কি হবে, এইটাকে নিচে এটা এই কোণে আছে, তাহলে একে কভার করতে গেলে এখানে আর একটা ঘনক আঁকতে হবে। আচ্ছা, এইদিকে আর একটা ঘনক আঁকতে হবে। আচ্ছা, এইদিকে একটা ঘনক করতে হবে। এটা তো গেল নিচের দিকটা কভার হলো। তাহলে উপর দিকটা কভার করতে গেলে কি হবে, এইদিকে আর একটা ঘনক আঁকতে হবে। আবার এইদিকে আর একটা ঘনক আঁকতে হবে। আবার এইদিকে কি সব হয়ে যাচ্ছে, কিন্তু ঘনক হচ্ছে। আর একটা ঘনক আঁকতে হবে, আর এইদিকে আর একটা ঘনক আঁকতে হবে। বুঝতে পেরেছিস? জানি না কেমন ভাবে বুঝালাম, বুঝতে পেরেছিস কি? উপরে চারটে ঘনক হয়েছে আর নিচে চারটে ঘনক হয়েছে, রাইট? তাহলে এই উপরে চারটে ঘনক আর নিচে চারটে ঘনক মানে টোটাল আটটা ঘনক দিয়ে এই কেন্দ্রটা এই বিন্দুটাকে টোটাল আটটা ঘনক দিয়ে পরিবেষ্টিত করলে কি হবে, এটা একটা গাউসীয় তল হয়ে গেল। এই বড় ঘনকটা একটা গাউসীয় তল হয়ে গেল, এটা হচ্ছে বড় ঘনক। এটা বড় ঘনক হয়ে গেল, যার কেন্দ্রে কি আছে কিউ চার্জ। এই কিউ চার্জটা হচ্ছে যে এই আটটা ছোট ঘনকের মধ্যে দিয়ে কিউ বাই ইপসিলন পরিমাণ ফ্লাক্স পাঠাচ্ছে। তাহলে যে কোনো একটার মধ্যে দিয়ে কত হবে, কিউ বাই 8 ইপসিলন পরিমাণ। ওকে, মোটামুটি আমাদের ফ্লাক্স দিয়ে কিছু কিছু হলো, আর আগের দিন আরো বেশি হয়েছিল। তো টোটাল মিলিয়ে ফ্লাক্সের সমস্ত টাইপের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এগুলো একটু অন্যরকম অঙ্ক ছিল, এগুলো এগুলো বাকি ছিল, এগুলো হয়ে গেছে। আর বাকি তো ফ্লাক্স দিয়ে বাকি অঙ্কগুলো তোরা করেইছিস আগের দিন। এবার আমরা নেক্সট যেখানে যাব, সেখানে আমাদের একটা অন্য টাইপের অঙ্ক আছে, একটু অন্য টাইপের। ঠিক আছে, তোদের টাইপ কত দূর অব্দি অঙ্ক করিয়েছিলাম আমি?
বোধহয় টাইপ 4 করিয়েছিলাম। তো এইবারে একটা অঙ্ক হবে, সেটা তোরা টাইপ 5 নাম দিতে পারিস। টাইপ 5, ওকে? তো টাইপ 5 এর আমি অঙ্কটা প্রথমে দিচ্ছি, তোরা অঙ্কটা ভাববি ফার্স্টে, তারপরে আমি অঙ্কটা করিয়ে দেবো। এই এই কনসেপ্টটা নিয়ে দু একটা অঙ্ক করতে পারে, ঠিক আছে? আচ্ছা, বলছে যে একটি 10 মাইক্রোগ্রাম ভর এবং 1 × 10⁻⁷ মাইক্রোকুলম আধান বিশিষ্ট জলবিন্দুকে ধরে রাখার জন্য একটি স্থির তড়িৎ ক্ষেত্রের কত ন্যূনতম মান হওয়া প্রয়োজন? ফার্স্টে তো তোরা ভাববি, দেখ, সময় এখন যায় যাক, কিন্তু একটা অঙ্ক যখন তোরা ফিজিক্সে ভাবিস, তখন তোদের মনের মধ্যে যেন এরকম ভাবে চলে যে এরকম নয় যে খাতায় লেখা আছে 10 মাইক্রোগ্রাম ভর এত কুলম আধান বিশিষ্ট, এরকম নয়। মনের মধ্যে চলবে একটা ড্রপ 10 মাইক্রোগ্রাম ভর, তার আধান এত, সেই জলবিন্দুটাকে ধরে রাখছে কে? তড়িৎ ক্ষেত্র। তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের ন্যূনতম মান কত হলে তাহলে এটা এরকম ভাবে ভাসবে বা ধরে রাখবে, ঠিক আছে? এরকম ভাবে হালকা করে ভাব যে কি হচ্ছে ব্যাপারটার মধ্যে। আমি জাস্ট তোদের 1 মিনিট ভাবতে সময় দেবো। আমি তো চাইলে করিয়ে দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমি একটা অঙ্ক দেব আর তোরা ভাববি না আমি করিয়ে দেবো, তাহলে তোদের ব্রেনের এফিসিয়েন্সি কমে যাবে। ওকে? আমি তোদের 1 মিনিট দেবো জাস্ট অঙ্কটা ভাবতে। অঙ্কটা কিভাবে হবে না হবে সেটা নয়, অঙ্কটার মধ্যে হচ্ছেটা কি সেটা ভাবতে। ঠিক আছে? ভাব।
আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, ভেবেছিস? ওকে, আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ওকে, ওকে। তাহলে তাহলে কি কি আছে? প্রথমে তো বলেছে যে 10 মাইক্রোগ্রাম ভরের এবং 1 × 10⁻, আমার ক্যামেরা অন আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, 10 মাইক্রোগ্রাম ভরের একটি বস্তু আছে, ঠিক আছে? ক্যামেরাম্যান কণা আবার আছে। বন্ধ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, আমি তো ইয়ে থেকে, আচ্ছা পেজটা থেকে সরে এসেছিলাম বলে। ঠিক আছে, 10 গ্রাম ভরের, এই 10 মাইক্রোগ্রাম ভরের একটি কি আছে, একটা আহিত চার্জ আছে এবং তার চার্জ কত হচ্ছে যে 1 × 10⁻⁷ মাইক্রো কুলম। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এম, তাই তো? আচ্ছা, এটা আছে। এবার বলছে যে আধান বিশিষ্ট জলবিন্দুকে ধরে রাখার জন্য একটি স্থির ক্ষেত্রের কত ন্যূনতম স্থির তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র, এটা স্থির তড়িৎ ক্ষেত্রের কতটা ন্যূনতম মান হবে? এবার দেখ, এটা যেহেতু অন্যকালীনই, হ্যাঁ, এটা যেহেতু একটা পয়েন্ট আধান, তার মানে এটা যদি প্লাস হয়, +1 × 10⁻⁷, তাই তো? এবার তাহলে কি হবে, এখানে যদি তুই একটা তড়িৎ ক্ষেত্র দিস, প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস, কি দিতে হবে? প্লাস থেকে মাইনাস দিতে হবে। প্লাস থেকে মাইনাস ধরে একটা তড়িৎ ক্ষেত্র দিলি, তাহলে এটা ধর এরকম ভাবে কাজ হচ্ছে, বা মাইনাস থেকে প্লাস, যাই হোক এরকম ভাবে কাজ হচ্ছে। যদি প্লাস থেকে মাইনাস দিই তাহলে এরকম ভাবে কাজ হচ্ছে। এবার এটা নিজের চার্জের দরুন এই তড়িৎ ক্ষেত্রের জন্য ও কি করবে? ভাসবে, বা ওটাকে বলা যায় যে ধরে রাখছে, ঠিক আছে? জাস্ট ও ভাসবে। তুই যদি ফুঁ দিস, আর একটা যদি ধর খুব একটা ছোট্ট মানে ধর একটা খড়ের টুকরো রাখিস, তাহলে ফুঁ দিস, তাহলে যে ভাসবে। ঠিক একই জিনিস হচ্ছে এখানে তড়িৎ ক্ষেত্রের জন্য। এখানে তুই তড়িৎ ক্ষেত্র দিয়েছিস, কত তড়িৎ ক্ষেত্র দিলে এই চার্জটা ভাসবে, তাই তো? কখন না উপরে উঠবে না নিচে নামবে, ও কি করবে? ভাসবে। তাহলে কখন কখন এই চার্জটা ভাসবে? হুম, এর উপর কি বল ক্রিয়া করছে এই তড়িৎ ক্ষেত্রের জন্য? যদি কিউ চার্জ থাকে এবং ই তড়িৎ ক্ষেত্র থাকে, তাহলে এই কিউ চার্জের উপর ই তড়িৎ ক্ষেত্রের জন্য কত বল প্রয়োগ করা হয়? বল প্রয়োগ হয় কিউ ই। সেই করলাম না, এফ ইকুয়ালস টু কিউ ই। আরে আমরা এফই তো করলাম, যে বললাম না, এতবার ধরে বলছি, 1/4πε0 Q1 Q2/r²। পার ইউনিট চার্জে মানে F/Q করলেই হয়ে যাবে তোর 1/4πε0 Q/r²। সেটা হচ্ছে তোর তড়িৎ ক্ষেত্র, তাই না? পার ইউনিট ফোর্স হচ্ছে যে, এই পার ইউনিট চার্জে যতটা ফোর্স হচ্ছে সেটাই তো তড়িৎ ক্ষেত্র। তাহলে এফ সমান কি হচ্ছে? কিউ ইন্টু ই। তাহলে এই পয়েন্টটার উপর কত বল প্রয়োগ হচ্ছে যেটা আপওয়ার্ড, সেটা হচ্ছে কিউই। কিউই হচ্ছে পরিমাণ বল এই চার্জটার উপর ক্রিয়া করছে, সেটা হচ্ছে আপওয়ার্ড। এবং এই চার্জটার কেন নিচে পড়ে যাচ্ছে না? সেই বলটাকে কার সাথে সমান হতে হবে? ওই চার্জটা নিজের ভরের জন্য যে বলটা ডাউনওয়ার্ড কাজ করছে, কি m × g, তাই তো? তাহলে কত ন্যূনতম তড়িৎ ক্ষেত্রের জন্য ওই ওই পয়েন্ট চার্জটা নিচের দিকে পড়ে যাবে না, বা ওই ভরের বস্তুটা, আহিত বস্তুটা নিচের দিকে পড়ে যাবে না, ঠিক আছে? পয়েন্ট চার্জ নয়, আহিত বস্তুটা নিচের দিকে পড়ে যাবে না। এবং কত তড়িৎ ক্ষেত্রের জন্য? পেয়ে যাবি এই সমান mg/q, তাই তো? এবার এম কত বলেছে এখানে? 10 মাইক্রোগ্রাম, তার মানে 10 ইন্টু, তাহলে 10 × 10⁻⁶ ইন্টু জি কত হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, বাই কিউ কত 1 × 10⁻⁻⁶
7 ও মাইক্রোকুলম, দুটোই মাইক্রোকুলম দিয়েছে, তাহলে অসুবিধা ছিল না, আমরা কেটে তো দিতেই পারতাম। তাহলে 1 কি বলেছে, কত মাইক্রোকুলম? 1 × 10⁻⁷, তাই তো? ঠিক আছে, এটা মাইক্রোগ্রাম বলেছে, তাহলে 10 × 10⁻⁶, এটা 9.8, আর এটা 1 বাই কত হবে, কিউ যদি হয়, কিউ চার্জ হচ্ছে 1 × 10⁻⁷, তাহলে এটাকে কুলমে করলে কত হবে? মাইক্রোকুলম আছে, তাহলে এটাকে কি করতে হবে, তাহলে 1 × 10⁻⁷ মাইক্রোকুলম আছে, তাহলে কি করতে হবে রে? × 10⁻⁶ দিয়ে গুণ করতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা একটু এদিকটায় করি, বড় করে। ঠিক আছে, তাহলে 9.8 × 10⁻⁶ আর 10⁻⁶ আমরা কেটে দিতে পারি, তাই তো? তাহলে কি হচ্ছে, 9.8 × 10/10⁻⁷ সমান 9.8 × 10⁻⁶ কেন হচ্ছে, নিউটন পার কুলম। 1 মিনিট, আমি একবার চেক করে নিই। অ্যান্সার আছে 10⁵, আমার 10⁶ এসেছে। 10 মাইক্রোগ্রাম, 10 ওহো, বল কেন হয়েছে ভুল? গ্রামটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? কেজিতে। তাহলে 10 মাইক্রোগ্রাম ছিল, তাহলে 10 মাইক্রোগ্রাম থেকে আমরা কিসে নিয়ে গেলাম, 10 × 10⁻⁶ গ্রাম। তাহলে সেটাকে আমরা আবার কেজিতে নিয়ে যাওয়ার জন্য কত গুণ করব? বল। 10⁻⁻, দাঁড়া ভালো করে করি, অসুবিধা হচ্ছে, একটু ভালো আমার জায়গা লাগবে। তাহলে তোর হচ্ছে কিউই সমান, কিউই স্পিড স্পিড স্পিড, কিউই সমান কত হচ্ছে তোর, কার সাথে সমান হচ্ছে? কিউই সমান হচ্ছে তোর mg, তাহলে ই সমান হচ্ছে m × g/q। জিনিসটাকে তুই কিসে নিয়ে যাবি, এসআই তে। তাহলে এম কত হচ্ছে, 10 10 মাইক্রোগ্রাম আছে, তাহলে ওটাকে আমরা কি করব, 10 × 10⁻⁶ গ্রাম ইন্টু 10⁻²। কে রে রক্তিম, কিছু বলবি? ও না না, ভুল করে মাইকটা অন হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, ইন্টু জি হচ্ছে তোর 9.8 বাই কিউ হচ্ছে তোর কত, আমাদের কিউ 1 × 10⁻⁷ মাইক্রোকুলম আছে, তো এমসিকিউর জন্য মাইক্রোকুলম আর মাইক্রোগ্রামটাকে রেখে দিয়ে মাইক্রোগ্রামটাকে শুধুমাত্র কেজিতে, মানে 1 গ্রামটাকে কেজিতে নিয়ে চলে যেতে পারতিস, কারণ এখানেও দেখ 10⁻⁶ কাটবে, তো -6 কেটেও গেল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আমার কি শোনা যাচ্ছে এত? এক, তো তাহলে টোটাল হচ্ছে যে তোর -6 কেটে গেল, তাহলে -6, তাহলে 4 5 6 7
এটা হলে কি হবে 10⁴ তাহলে 9.8 ইন্টু 10⁵ কুলম্ব রাউন্ড বা নিউটন আর কুলম্ব। ঠিক আছে, হয়েছে? বুঝতে পেরেছিস অঙ্কটা? তার মানে কতটা সুন্দর অঙ্ক দেখ। হ্যাঁ, ক্যালকুলেশনটাও খুবই ইজি ছিল। ঠিক আছে, আমরা ফার্স্টে ওই কেজিটা মিস করে গেছি, আমরা গ্রামে করছিলাম বলে এতটা প্রবলেম হচ্ছিল। ক্যালকুলেশনটাও খুবই ইজি ছিল, কিন্তু অঙ্কটার কনসেপ্টে এটাই যে তুই যদি একটা আহিত বস্তুটাকে রাখিস, সেই আহিত বস্তুটার উপর ইলেকট্রিক ফিল্ডের জন্য সেই আহিত বস্তুটা ভাসতে পারে যদি তার উপর ইলেকট্রিক ফিল্ডের জন্য যেটা ফোর্স, সেটা তার কার সাথে সমান হয়, তার ভরের জন্য যে ডাউনওয়ার্ড ফোর্সটা হচ্ছে বা তার নিজের ওয়েটের সমান হয়। ঠিক আছে, নেক্সট আর একটা অঙ্ক এরকম টাইপেরই হবে, সেটাও তোরা আগে ভাববি। আহ সেটা বলছে যে একই জিনিস, যে 600 ভোল্ট পার সেন্টিমিটার মানের তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রটা আমি ই দিয়ে লিখে দিচ্ছি, তড়িৎ ক্ষেত্র। এবং এই তড়িৎ ক্ষেত্রে 4 গ্রাম ভরের, বলছে 4 গ্রাম ভরের এবং 10 ইএসইউ আধান সম্পন্ন একটি কণাকে স্থাপন করেছেন। ঠিক আছে, এবার বলছে কণাটি কত ত্বরণ নিয়ে চলতে থাকবে। এই অঙ্কটা আমি তোদেরকে বলবো যে তোরা এটা বাড়ি থেকে করে আনবি। আগে অঙ্কটা দেখে নে, দেখে আমাকে প্রশ্ন কর, যদি তোদের কোনো অসুবিধা হচ্ছে কি তোরা আমাকে বল। স্পিড স্পিড। সৌমদীপ্ত, রক্তিম, টুপাই। ঠিক আছে, আচ্ছা। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের মোটামুটি ইলেকট্রিক ফিল্ডের জন্য আর তড়িৎ ফ্লাক্সের জন্য সমস্ত কিছু হয়ে গেছে। আর টাইপ 1, টাইপ 2, টাইপ 3 সমস্ত অঙ্ক হয়ে গেছে। আমাদের ঘনক দিয়ে আরো অনেক রকম অঙ্ক ছিল, সেগুলোও হয়ে গেছে। এটা শুধুমাত্র আর একটা জাস্ট একটা টাইপ রিমাইন্ড করার জন্য আমি দিলাম। আর হচ্ছে যে তড়িৎ দ্বিমেরুর সমস্ত ধরনের অঙ্ক হয়ে গেছে, কিন্তু একটা অঙ্ক বাকি আছে, সেটা জাস্ট অঙ্কটাই আমি করাইনি। ওই ফর্মুলাটা দিয়ে 1/4πε0 p/r³ √3 cos² θ+1। ঠিক আছে, তাহলে তোদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি যে, আচ্ছা, এই যখন আমরা এই ফর্মুলাটাতে বলছি যে এই জায়গায় আমাদের তড়িৎ ক্ষেত্র কত হবে +q-q, বা এই দ্বিমেরু ভ্রামকটার জন্য এই পয়েন্টটায় তড়িৎ ক্ষেত্র কত হবে, তো সেক্ষেত্রে আমরা কি বার করছি 90° cos 90° ভ্যালু 0, তাই 1/4πε0 p/r³, এটা বের করছি। কিন্তু এই ফর্মুলাটা তখনই ভ্যালিড যদি এই দূরত্বটা, মানে কত দূরে তোরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য তড়িৎ ক্ষেত্রটা বের করছিস, সেটা যদি ভেরি ভেরি গ্রেটার দেন এটা হয়। মানে এই যে এল, দুটো দ্বিমেরুর মধ্যে যে এল দূরত্ব, বা দুটো একটা পজিটিভ আর একটা নেগেটিভ সমচার্জের মধ্যে যে এল দূরত্ব, এই এল দূরত্ব থেকে আরটা যদি ভেরি ভেরি গ্রেটার দেন হয়, তবে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, আর দুটো ক্ষেত্রেই তাই, এই অক্ষের উপরও তাই 1/4πε0 2p/r³, এটাও একই জিনিস। এটাও হচ্ছে, আর যদি ভেরি ভেরি গ্রেটার দেন এল হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো, আর যদি ভেরি ভেরি গ্রেটার দেন না হয় তার জন্য সেই আর একটা ফর্মুলা আছে, √দিয়ে 1/4πε0 p/r² - এরকম দিয়ে আর একটা ফর্মুলা আছে, ওটা আমাদেরকে দেখে রাখতে হবে। ওকে, তো এই ফর্মুলাটা দিয়ে কয়েকটা অঙ্ক আমি সিলেক্ট করে রেখেছিলাম, কিন্তু আমি করাচ্ছি না, কারণ জিনিসটা একই জিনিস, যে তোদেরকে শুধুমাত্র এই চার্জটার জন্য, মানে এই পিটা প্রথমে যদি আমি বলি, দাঁড়া
করাবো কি? ঠিক আছে, আমি একটা অঙ্ক তোদেরকে করতেই দিই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি একটা চার্জ, আচ্ছা, যদি এখানে ধর আম, আচ্ছা, এমনি সিম্পল অঙ্ক দিচ্ছি। এটা 1 কুলম, এটা 2 কলম, কলম বলছি, কুলম, মুখে মুখে হবে, এবং এদের মধ্যে দূরত্ব 1 মিটার। তাহলে এর জন্য আহ এর জন্য আহ 1 মিটার, সরি, এরকম ভাবে কোনোদিন ডিমেরও হয় না, সরি 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 সরি, 1 মিটার নয়, এটা হচ্ছে খুবই ছোট, ঠিক আছে? তাহলে 10⁻⁻, হ্যাঁ, মানে হচ্ছে এক, এটা 1 ইন্টু 10⁻⁻10 মিটার, ঠিক আছে, এদের মধ্যে দূরত্ব, হ্যাঁ। এবার তোরা এই দ্বিমেরু ভ্রামকটার জন্য তোরা তড়িৎ ক্ষেত্র বের করবি। সেটা হচ্ছে এইখানটায়, এই জায়গাটা হচ্ছে ধর 5 মিটার দূরে, হ্যাঁ। তো এই 5 মিটার দূরে মানে হচ্ছে তোদের কাছে r ইকুয়ালস টু 5, l ইকুয়ালস টু 1 ইন্টু 10⁻⁻10 মিটার। তো আর এখানে কি ভেরি ভেরি গ্রেটার দেন এল, তাহলে তোরা কি করতে পারবি, এই সহজ ফর্মুলাটা ইউজ করতে পারবি, তাই তো? এবার আমাকে স্পিডে বল যে এখানে পি এর ভ্যালু কি, এবং এটা বলবি যে 2 পাই। আর আমি এখানে একটা ভুল করেছি, সেটা আমাকে কেউ ধরাসনি। কখনো দ্বিমেরু ভ্রামক দুটো আলাদা চার্জের জন্য হয়? এটা +1 কুলম, এটা -1 কুলমই হবে। বল বল, তাড়াতাড়ি বল, আমাকে ক্লাসটা এন্ড করতে হবে। 2 পাই অদৃশ, হ্যাঁ, একবার +1 করতে কুলম আর পারি। +1 কুলম আর -1 কুলম 1 ইন্টু 10⁻⁻10 মিটার দূরে আমরা রেখেছি, তাহলে দ্বিমেরু ভ্রামক কত হবে? অদৃশ, ওটা ওই +1 -1 গুণ হয়ে যাবে তো। দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি? ওই তো 1/4πε0, তারপরে হাসলাম আমি। অদৃশ দ্বিমেরু ভ্রামকের ফর্মুলা কি? ওটা Q/ε0 তো। পি সমান কিউ ইন্টু এল, ওটা কি ছিল? আমি বুঝতে পারছি না, তোদেরকে আমি যখনই দ্বিমেরু ভ্রামক বলছি তোরা কেন এই জিনিসটাকে গুলিয়ে ফেলছিস বলতো? তোরা সেই আগের বার তো বলেই দিলি যে আমরা একটা ভ্রামক পড়েছিলাম, জড়তা ভ্রামক, কিউ ইন্টু এল তো, তাই না? আমি তখন থেকে কিউ ইন্টু এলই বললাম, বল। তাহলে পি কত হবে এখানে? এল কত? 1 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে পি ইকুয়ালস টু কিউ ইন্টু এল, তাহলে 1 ইন্টু 10⁻⁻10 মিটারই হবে, তাই তো? এখানে পি 1 ইন্টু 10⁻⁻10 হবে পি, তাই তো? আর সি ডটে, আচ্ছা, তাহলে ফর্মুলা, তাহলে তার জন্য এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ড কত হবে? ইকুয়ালস টু, এই ফর্মুলাটায় বসাবো, তাহলে 9 ইন্টু 10⁹ ইন্টু 1 ইন্টু 10⁻⁻10 ভাজিত আর কিউ, আর এখানে কত আমাদের 10⁻⁻10 তার হোল কিউ, ঠিক আছে? এটা সলভ করলেই অ্যান্সার এসে যাবে, এসে তো যাওয়ারই কথা। এটা মানে আমি এমনি মন থেকে অঙ্ক দিয়েছি, তাই আমি দেখি মন থেকে অঙ্কের অ্যান্সার কি বেরোয়। তাহলে 30 যদি উপরে চলে যায় তাহলে কি হবে? 10⁻20 হবে। বাপরে, 9 ইন্টু 10⁻29, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, বুঝতে পেরেছিস অদৃশ? বুঝতে পেরেছিস তো? 2 পাই। হ্যাঁ। হুম, ঠিক আছে।
অদৃশ লেফট হয়ে গেল নাকি? ও হ্যাঁ, অদৃশ বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, ঠিক আছে। এবার তো আমি পরীক্ষা নেব, আর আমি জানি যে এবার পরীক্ষা নিলেই তবে অদৃশ পড়বে, 2 পয়ে পড়বে। সৌম্যদীপ্ত, রক্তিম, বুঝতে পেরেছিস তো? হুম। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট বুধবার আমরা পরীক্ষা নেব ঠিক করলাম, অফলাইন ক্লাসে। আর তোরা মঙ্গলবার আসছিস, ওকে? ম্যাম রবিবার ক্লাসটা হবে? হ্যাঁ, রবিবার ক্লাস হবে, রবিবার রিভিশন ক্লাস হবে। রবিবার রিভিশন ক্লাস হবে, ওটা বড় গ্রুপে আমি সবাইকে শেয়ার করব। আর ইউটিউব থেকে যদি কেউ করতে চায় তাহলেও হবে। হুম, ওটা পুরো ওভারঅল মানে ওভারঅল সবার জন্য। ঠিক আছে, চলো, টাটা। ঠাকুর দেখতে যাবি তোরা এবার ভালো করে। টাটা। দেখা হচ্ছে রবিবার অনলাইন ক্লাসে। আর আহ, তারপর হচ্ছে অফলাইন ক্লাসে দেখা হবে আমাদের। ওকে, চল, বাই।